অনেক বছর আগে কোনো না কোনোভাবে একজন বণিক এই গ্রামে আসছিল। উনি এখানে জায়গা কিনে বা যেভাবে হোক জায়গা নিয়ে এই রাজপ্রাসাদগুলা করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে সুপ্রভাত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছি মানিকগঞ্জের একটা দর্শনীয় স্থান দেখার জন্যে। আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জের খুব কাছে একটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি। মানিকগঞ্জ শহর থেকে আসতে খুব একটা সময় লাগে না। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রওনা দিলে 20 থেকে 25 মিনিট লাগবে, এর বেশি না। কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। তবে আমরা অনেক ভোরে চলে আসছি, এর জন্য আমাদের ওয়েদারটা এমন স্যাঁতস্যাঁতে লাগতেছে, আর ভিডিওটা অতটা ভালো আসতেছে না। একটু রোদ হলে ভালো হইতো। তো যাই হোক, আমরা সবসময় ঘুরতে পছন্দ করি, তো সেই হিসেবে রোদ বৃষ্টি কুয়াশা সকাল বিকেল এগুলো আসলে আমাদের ম্যাটার করে না। তো আজকে আমি চেষ্টা করব আমাদের এই বেতিলা জমিদার বাড়ি একটু ঘুরে ফিরে দেখানোর জন্য। আসেন ভেতরে যাই। আমি আরেকটু পরে আসতে চাইছিলাম, সেটাই বলতেছি যে আমি আসলে এত আগে আসতে চাই না, এত সকালে, কারণ আমি জানি যে এই ভোরে আসলে ভিডিওটা এতটা ভালো হবে না। ওরা আমার টানাটানি করে নিয়ে আসছে। তো যাই হোক, আইসা পড়ছি, কিছু করার নাই। এখন আসল পয়েন্টে আসি। আমাদের বেতিলা জমিদার বাড়ি হচ্ছে মোট দুইটা, এখানে একটা, খালের ওপার একটা। রাজারা বা রাজা না, জমিদাররা ছিল। তো আসলে একটু ঘুরে ঘুরে দেখাই জমিদার বাড়িটা কতটুকু সুন্দর। আমাদের মানিকগঞ্জ জেলার সদর থানায় বেতিলা গ্রামটা অবস্থিত। নর্মালি গ্রামটা একদমই ঠান্ডা, সবুজ শ্যামল এবং ছিমছাম একটা গ্রাম। অনেক বছর আগে কোনো না কোনোভাবে একজন বণিক এই গ্রামে আসছিল। কারো কারো মুখে শোনা গেছে উনি সত্যবাবু, আবার কারো কারো মুখে শুনছি ওনার নাম নাকি জ্যোতিবাবু। তো যাই হোক, উনি বণিক ছিল, হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্যই তিনি বেতিলা গ্রামে আসছিলেন। আর ওই সময়টাতে নৌকার প্রচলন ছিল প্রচুর, তখন নৌকাকে বলা হতো বজরা। উনি হয়তো বা এই বজরায় করে এই বেতিলা খাল দিয়ে এই গ্রামে প্রবেশ করছিলেন, যতটুকু ধারণা পাওয়া যায় আর কি। হয়তো তার প্রচুর টাকা পয়সা ধন দৌলত ছিল, তিনি এখানে জায়গা কিনে বা যেভাবে হোক জায়গা নিয়ে এই রাজপ্রাসাদগুলা করছে। তো এই প্রাসাদের পাশে হয়তো একটা পুকুর দেখতে পাবেন আপনারা, অনেক বড়। আমাদের মানিকগঞ্জের যে কয়টা জমিদার বাড়ি আছে আমি সবগুলোতে খেয়াল করছি, সাথে একটা করে এরকম বড় বড় পুকুর আছে। হয়তো সেই সময় পানি এতটা অ্যাভেলেবেল ছিল না, এই কারণে উনি যে এই বিশাল প্রাসাদটা তৈরি করছেন। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ওই সময় কোন ধরনের মিস্ত্রি টাইপের লোক ছিল বা ইঞ্জিনিয়ার ছিল, যে ওনারা টেকনোলজি ছাড়া এত সুন্দর কারুকাজ বা ডিজাইন করছে। আসলে এগুলা ভাবলে আমি সত্যি হিসাব মিলাইতে পারি না। একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা বিল্ডিং এর মাঝখানে একটা ওয়াল দেওয়া, পার্টিশনের ওয়াল। তো ওনারা চাইলে কিন্তু এটা সমান করে দিতে পারতো, তার মধ্যে কি সুন্দর ডিজাইন। আমার মনে হয় এখনকার যারা ডিজাইনার আছেন তারাও তাদের কাছে হার মানতে বাধ্য, তাদের যে হাতের কাজ ছিল। আর আমি এইটাও বুঝি না যে তারা এত সুন্দর বাড়িঘর রাইখা কোথায় গেছে। এখন আমাদের এই বেতিলা জমিদার বাড়িটা কিন্তু একটা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, সরকারি আশ্রয় কেন্দ্র, উপরে সাইনবোর্ড লাগানো আছে। এখন আর রক্ষণাবেক্ষণের মতো তেমন লোকজন নাই এখানে, হয়তো বা তার বংশেরও কেউ নাই। তো এই জন্যই অবস্থা, এখন সরকারিভাবে নিয়ে নিছে এই বিল্ডিংটাকে। আমরা এখন যাব হচ্ছে আরেকটা জমিদার বাড়িতে, এই বেশি দূরে না, কাছেই, জাস্ট একটা খাল পাড়ি দিলে, এই খালটা ক্রস করে ওপার গেলেই আরেকটা জমিদার বাড়ি। আমার কেন জানি মনে হয় যে খালটা উদ্দেশ্য করেই তারা এখানে আসছিল, কারণ আমরা বই পুস্তকে পড়ছি যে যেখানে জল প্রবাহিত হয় সেইখানেই কিন্তু জনপদ গড়ে ওঠে, কারণ সেইখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। আর এই সহজ নৌরুটগুলাই বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। আমরা যারা মানিকগঞ্জবাসী আছি তারা সেই শুরু থেকে জানি যে এটা জমিদার বাড়ি, কিন্তু মূলত এটা কিন্তু জমিদার বাড়ি ছিল না, এটা ছিল সত্যবাবুর বসত বাড়ি। সেই সময়ে এই অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা স্থানীয় লোকদের কাছে জমিদারি হিসেবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এমনকি বর্তমানে যেই বাড়িটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই বাড়িতে যে সাইনবোর্ড ছিল আপনাদের আমি একটু আগে দেখাইছি, সেই সাইনবোর্ডেও কিন্তু বেতিলা জমিদার বাড়ি নামেই উল্লেখ করা আছে। এই বেতিলা গ্রামে যে দুইটা জমিদার বাড়ি আছে, আমি একটু আগে যেখান থেকে আপনাদের ঘুরাই নিয়ে আসলাম,
আর এই বাড়িগুলো সম্বন্ধে আসলে অতটাও ভালো কোনো ইতিহাস আমরা খুঁজে পাইনি। নেট বা বই পুস্তক ঘেটে তেমন বিশেষ কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। সামান্য কিছু তথ্যর পাশাপাশি আপাতত স্থানীয় লোকজনদের মুখে তো তাদের মুখে শোনা যায় যে জ্যোতির্বাবু নামের যে লোকটি ছিল সে হয়তো কলকাতার বণিক ছিল। এই জমিদার বাড়ির যে পূর্বপুরুষ তিনি ছিলেন মূলত পাটের বণিক। ধারণা করা যায় এই এলাকায় পাটের ব্যবসার সুবিধার কারণেই এই অঞ্চলে তার আগমন ঘটে। সেই জ্যোতির্বাবু বা সত্যবাবু সে আজ আর নেই আমাদের মাঝে, কিন্তু তার ফেলে যাওয়া সেই স্মৃতিফলকগুলো আজও আমাদের সামনে আছে। যেহেতু সরকারিভাবে এই স্থাপনাগুলা তাদের আন্ডারে নিয়ে নিয়েছে, তো সেই ক্ষেত্রে কিছু সরকারি স্থাপনা যেমন এখানে বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। আর এর পাশেই আছে হচ্ছে ছোট্ট একটা মন্দির, মেবি এটা কালী মন্দির বলে তারা। তবে সবকিছুর আড়ালে একটা কথা সত্য, সেটা হচ্ছে যে সরকারিভাবে অবশ্যই আমাদের এই সব পুরানো যে সব কীর্তিগুলো আছে বা জমিদার বাড়িগুলো আছে এগুলার যত্ন নেওয়া বা রক্ষণাবেক্ষণ করা উচিত। কারণ এইভাবে যদি পড়ে থাকে একটা সময় এগুলার খুঁজে পাওয়া যাবে না। আর যদি সুন্দরভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করা যায় সিকিউরিটি দিয়ে, তাহলে হয়তো বা এগুলা সহজে হারিয়ে যাবে না, আর অনেক বড় দর্শনীয় স্থান হিসেবে গণ্য করা হবে বাংলাদেশের বুকে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।